অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস ছায়াতরু। উপন্যাসটির ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ব উপন্যাসটির ৩য় পর্ব এবং আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আগের ২টি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। তাহলে শুরু করছি আজকে ৩য় পর্ব। ক্ষমতা হস্তান্তরের সময় একটা অস্থিরতা কাজ করে। এই চা বাগানে সেটা অবশ্য তেমন বোঝা যাচ্ছিল না। যে ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে এতদিন চায়ের ব্যবসা করেছে, তাদের চা বাগানের সংখ্যা ৪। ২টো বাগান বিক্রি হয়ে গেল। কিনে নিল মারোয়াড়ি ব্যবসাদাররা। সেই সব বাগানের ব্রিটিশ ম্যানেজাররা নিজেরাই চাকরি ছেড়ে চলে গেল। তাদের জায়গায় যেসব ভারতীয় এলো, তাদের ব্যবহারে শ্রমিকরা সন্তুষ্ট না হলেও প্রকাশ্যে কিছু বলতে পারছিল না, অভ্যেস না থাকায়। হস্তান্তরের সময়ে বিশৃঙ্খলা যাতে এই চা বাগানে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে ম্যাকফারসন সাহেব সতর্ক ছিলেন। অবশ্য বেশিরভাগ চা বাগানের শ্রমিকদের মনে হয়েছিল মালিকানাই বদলে যাচ্ছে আর সব ঠিক থাকছে। সেক্ষেত্রে তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। সপ্তাহের শেষে মাইনের টাকা পেলেই হলো। এর বেশি কিছু পাওয়ার কথা তারা ভাবতেই পারেনি। প্রতি সোমবার বিকেল ৩টের সময় ম্যাকফারসন চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বড়বাবু ডাক্তারকে নিয়ে মিটিং করতেন। এক একদিন মিটিংয়ের বিষয় এক এক রকম থাকত। আজ আলোচনা শুরু হওয়ার সময় প্রধান সহকারী ম্যানেজার মিস্টার এইচ.পি. রায় বললেন, চা বাগানের কর্মচারীদের যেসব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে, তাই ইদানিং বাইরের লোক যারা কোম্পানির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তারাও ভোগ করছে। আমার কাছে অভিযোগ এসেছে এই ব্যাপারটা আগের ডাক্তারের আমলে ছিল না। ডক্টর সুভাষ সেন লক্ষ্য করছেন না বলে স্থানীয় মানুষেরা চিকিৎসার সুযোগ নিচ্ছে। তার ফলে কোম্পানির ভালো রকমের আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা সবাই জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সব শিল্পের মতো চা শিল্পেও অস্থিরতা চলছে। যেসব মানুষ চা শিল্পের সঙ্গে জড়িত নয়, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার ওষুধ চলে যায়। কোম্পানির কাছ থেকে মাইনে নিয়ে যদি ওদের চিকিৎসা করা হয়, তাহলে এই চা বাগান বিক্রি হতে সমস্যা হবে। সবাই চুপচাপ শুনছিলেন। ম্যাকফারসন মাথা নাড়লেন। একটু ব্যাখ্যা করুন। মিস্টার এইচ.পি. রায় বললেন, চা বাগানের বাইরে বাজার এলাকার জনসংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। চা বাগানের হাসপাতালে এসে বিনা পয়সায় যদি ওষুধ পাওয়া যায়, তেমন অসুস্থ হলে চিকিৎসার জন্য যদি ওখানে থাকা যায়, তাহলে দেখা যাবে যাদের চিকিৎসা করা হচ্ছে তাদের বেশিরভাগই এই চা বাগানের কর্মচারী নয়। নতুন মালিক কি এদের দায়িত্ব নেবেন? তারা চাইবেন চা বাগানের শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। ডক্টর সেন এর আগে বাইরের লোক চিকিৎসার সুযোগ পেত না, এখন পাচ্ছে। উনি কি তার জন্য অনুমতি নিয়েছেন? ম্যাকফারসন মাথা নাড়লেন। যতদূর মনে করতে পারছি এরকম অনুমতি নেওয়া হয়নি। ডক্টর সেন, তুমি এ ব্যাপারে কি বলতে চাও? সুভাষ সেন বলল, আপনাদের কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা যে ঘটেছে তা কেউ আমাকে জানায়নি। হাসপাতালে অসুস্থ মানুষেরা আসেন চিকিৎসা করাতে। তারা কোম্পানির কর্মচারী কিংবা তাদের আত্মীয় কিনা চিকিৎসার আগে আমার পক্ষে যাচাই করা সম্ভব নয়। একজন অসুস্থ মানুষ যন্ত্রণায় ছটফট করছেন দেখেও কি আমি তাকে তার পরিচয় জিজ্ঞেস করব না ওষুধ দেব? শ্বাস ফেলল সুভাষ সেন। এই চা বাগানের লোককে নয় তা যাচাই করার জন্য কোম্পানি যদি লোক নিয়োগ করে, তাহলে এই সমস্যা তৈরি হয় না। আমি একজন সামান্য চিকিৎসক, পাহারাদার নই। মাথা নাড়লেন ম্যাকফারসন। ঠিক। মিস্টার রায়, রোজ সকালে একজন ক্লার্ককে ডিউটি দিন যে হাসপাতালে কোন কোন পেশেন্ট দেখা হবে তা ঠিক করে দেবে। প্রতিটি কর্মচারীকে একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, যা নিয়ে সে বা তার ফ্যামিলির লোক হাসপাতালে আসবে। সেই আইডেন্টিটি কার্ড থাকলে আর কোনো সমস্যা তৈরি হবে না। মিস্টার এইচ.পি. রায় হাসলেন। ডক্টর সেন নিশ্চয়ই আমাকে ভুল বুঝবেন না। যারা এই কোম্পানির সঙ্গে কোনোভাবে জড়িত নয়, তারা কেন কোম্পানির টাকায় চিকিৎসা করার সুযোগ পাবে? এটা তো ঠিক কথা নয়। ব্যাপারটা কন্টিনিউ করলে বাগান হস্তান্তর হওয়ার পর নতুন মালিক দায় নিতে চাইবে না। ফলে ঝামেলা বাড়বে। এটা আঁচ করেই আমি সতর্ক করে দিতে চেয়েছি। অন্য দুজন ম্যানেজার মাথা নেড়ে মিস্টার এইচ.পি. রায়কে সমর্থন করলেন। সুভাষ সেন জিজ্ঞেস করল, আইডেন্টিটি কার্ড তৈরি হতে কতদিন সময় লাগবে? ম্যাকফারসন বড়বাবুর দিকে তাকালেন। তিনি বললেন, অন্তত 15 দিন তো লাগবেই। প্রত্যেককে ডেকে তথ্য নিতে হবে। বেশিরভাগই তো জন্ম তারিখ জানে না। চাকরিতে ঢোকার সময় যা মনে এসেছে তাই বলেছে। ঠিক আছে, 15 দিনেই কাজটা শেষ করুন। কার্ডটা যেন শক্ত কাগজে তৈরি হয়।
মিস্টার রায়, আপনি একটু খেয়াল রাখবেন। সুভাষ সেন বলল, একটা কথা, যতদিন না পেশেন্টরা কার্ড নিয়ে আসছে ততদিন আউটডোরের কাজ বন্ধ রাখা হবে তো? প্রশ্ন শুনে সবাই কয়েক সেকেন্ড চুপ করে রইল। শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা বললেন, এই চা বাগানের জেনুইন কর্মচারী যদি অসুস্থ হয়ে চিকিৎসার সুযোগ না পায় তাহলে অমানবিক ব্যাপার হবে। তাই যতক্ষণ কার্ড তৈরি না হচ্ছে ততক্ষণ সুপারভাইজারকে দিয়ে যদি আইডেন্টিটির সার্টিফিকেট লিখিয়ে আনে তাহলে তো ভর্তি করা যেতেই পারে। ম্যাকফারসন বললেন, দ্যাটস এ গুড আইডিয়া, এটাকেই ফলো করুন। আরও আধ ঘন্টা পরে মিটিং শেষ হলো। সবার সঙ্গে ম্যাকফারসনও বাইরে বেরিয়ে এলেন। তীব্র বেগে বয়ে যাওয়া বাঁধানো খালের উপর সেতুতে দাঁড়িয়ে তিনি সুভাষেনকে বললেন, এই জায়গাটাকে আমি খুব মিস করব। আপনি সত্যি চলে যাবেন? সুভাষেন জিজ্ঞেস করল। বোধহয় এখানকার আয়ু আর 1 মাস, ম্যাকফারসন বললেন। সে কি? এটাই তো স্বাভাবিক। ব্রিটিশরা ইন্ডিয়া দখল করে 200 বছর ধরে শাসন করেছিল। কেউ তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় না। তাই শাসনের সঙ্গে তারা শোষণও করেছিল। 200 বছরেও ব্রিটিশরা আর যাই হোক ভারতীয় হয়ে উঠতে পারেনি, তাই তাদের চলে যেতে হচ্ছে। কিন্তু ডাক্তার, তুমি দেখো, একটা সময় আসবে যখন ইংল্যান্ডের রাস্তায় ভারতীয়দের চেয়ে ব্রিটিশদের অনেক কম দেখা যাবে। এটাকে বলা যেতে পারে প্রকৃতির প্রতিশোধ, ম্যাকফারসন বললেন। আপনি কি এখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাবেন? মাথা নাড়লেন। হয়তো হয়তো লন্ডন ঘুরেও যেতে পারি, দেখি। ম্যাকফারসন সাহেব চলে গেলে বিষণ্ণ মনে হাঁটতে লাগলো সুভাষ সেন। পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের একমাত্র পরিচয় তারা মানুষ, আর কিছু নয়। আজ রবিবার। ভুটানের পাহাড় থেকে একের পর এক কালো মেঘের টুকরো ভেসে এসে উড়ে যাচ্ছে। বোধহয় সেই কারণেই সকাল থেকে হালকা শীত শীত ভাব গরমটাকে সরিয়ে দিয়েছে। আর কদিন এতোয়ারি বলছিল বৃষ্টি এলো বলে। এখানে একবার বৃষ্টি শুরু হলে এক নাগাড়ে চলে। উঁচু নিচু জমি বলে জল জমে না, তবে ওপাশের নদী আর এপাশের ফ্যাক্টরির জন্য বানানো নদীতে জল উপচে পড়ে। বৃষ্টি হলে আর যাই হোক গরমটা সহনীয় হয়ে ওঠে। প্রকৃতি যেন শীতের জন্য তৈরি হতে থাকে। মায়ের চিঠি এসেছিল। প্রতিবারেই নাকি বাবা যাওয়ার কথা বলে মাকে নাচায়, কিন্তু শেষ মুহূর্তে একটা না একটা বাহানা বের করে যাওয়া পিছিয়ে দেয়। এবার মা ঠিক করেছে একাই আসবে। কোন ট্রেনে উঠে কোথায় নামতে হবে, নেমে কি করে চা বাগানে পৌঁছাবে তা বিশদে চিঠিতে লিখে পাঠাতে বলেছে। সুভাষেন হাসল। অভিমান তীব্র হওয়ায় মা কথাগুলো লিখেছে। চিঠি পোস্ট করার পরে অভিমান আর থাকবে না। বাবাকে ছাড়া মা যে এখানে আসবে না তাতে কোনো সন্দেহ নেই। সুভাষেন ছাপ মারল লাঠি না ভেঙে। লিখল, এখন প্রচণ্ড গরম, শুনছি শিগগির বর্ষা নামবে। আর এখানকার বর্ষার কথা নিশ্চয়ই শুনেছ। একবার জল পড়া শুরু হলে আর বন্ধ হতে চায় না। ঘর থেকে বেরোতে পারবে না, জামা কাপড় শুকোয় না। অতদূর থেকে এখানে এসে ঘরের ভিতর আটকে থেকে কি লাভ? সবাই বলছে আশ্বিন মাস থেকে এখানকার আবহাওয়া খুব ভালো হয়ে যায়। অবশ্য ডিসেম্বর জানুয়ারিতে শীত ভয়ঙ্কর পড়ে। ইচ্ছে হলে তার আগেই তোমরা কলকাতায় ফিরে যেতে পারো। আর যদি শীত সহ্য হয়ে যায় থেকে যেও। সুভাষেন হাসল। এই চিঠি পড়ে মা খুশি হবে। এতদিনে বাবার উপর যে অভিমানটা জমেছিল সেটা চলে গিয়েছে। তাছাড়া সে তুমি না লিখে তোমরা লিখেছে দেখে মা নিশ্চয়ই খুশি হবে। এ সময় এতোয়ারি ঘরে ঢুকলো, বলল লোক এসেছে। কে? মুখ তুলল সুভাষেন। হাসপাতালের বুধুয়া। বাইরে বেরিয়ে হাসপাতালের ক্লাস 4 স্টাফ বুধুয়াকে দেখতে পেল সুভাষেন। কপালে হাত ছুঁয়ে বুধুয়া বলল, আপনি তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? সোমরা সর্দারের মাথা ফেটে গিয়েছে। ওর বউ ছেলে ওকে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু লেবাররা বলছে ওকে হাসপাতালে চিকিৎসা করতে দেয়া হবে না। বুধুয়া বলল। সে কি, কেন? মাথা নাড়ল বুধুয়া। সবাই ওকে শত্রু বলছে। চটপট তৈরি হয়ে বুধুয়ার সঙ্গে দ্রুত পায়ে হেঁটে সুভাষেন হাসপাতালে চলে এসে দেখল জনা 10-12 লোক সোমরা সর্দারকে ঘিরে দাঁড়িয়ে আছে। সোমরা মাটিতে চিত হয়ে পড়ে আছে, তার মাথার একটা দিক রক্তে ভেজা। সুভাষেনকে দেখে গুঞ্জন জোরালো হলো। একজন মাতব্বর গোছের লোক চেঁচিয়ে বলল, সোমরা সর্দার বেইমান, ইংরেজদের দালাল, ওর চিকিৎসা করবেন না। দালাল মানে? সুভাষেন অবাক হয়ে জিজ্ঞেস করল। ও সাহেবদের সব খবর দিত। কি খবর?
কোন কুলি কি করছে তা লুকিয়ে জানিয়ে দিত। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখলো সুভাষেন। শোনো, এটা হাসপাতাল, আমি ডাক্তার। এখানে কেউ অসুস্থ হয়ে এলে আমি তার চিকিৎসা করতে বাধ্য। অবশ্য ও যদি এই চা বাগানের স্টাফ না হয় তাহলে আলাদা কথা। সোমরা সর্দারকে ধরে বসে থাকা একজন মাথা নাড়ল। না ম্যাম সাহেব, ও এই বাগানের স্টাফ। শোনা মাত্র সুভাষেন এগিয়ে গিয়ে সোমরার ক্ষতস্থান দেখল। দেখে বলল, এটা তো পড়ে গিয়ে হয়নি, কেউ ওর মাথা ফাটিয়ে দিয়েছে। কে দিয়েছে? সঙ্গে সঙ্গে গুঞ্জন থেমে গেল। সুভাষেন বলল, এই লোকটা যদি মরে যায় তাহলে যে করেছে তার ফাঁসি হবে, যদি মারা না যায় তাহলে জেল তো হবেই। সঙ্গে সঙ্গে ভিড় হালকা হতে লাগলো। ততক্ষণে ভিতর থেকে বেরিয়ে এসেছে নার্স সন্ধ্যা সাহা। তাকে দেখে ধমকালো সুভাষেন। কোথায় ছিলেন এতক্ষণ? একে ভর্তি করেননি কেন? ভয় দেখাচ্ছে ম্যাডাম, সন্ধ্যা সাহা বলল। কে ভয় দেখাচ্ছিল? সঙ্গে সঙ্গে যে লোকটা বেশি চেঁচাচ্ছিল সে হাত নেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, ওর চিকিৎসা করুন। এই চল। মাথায় ব্যান্ডেজ, হাতে ইঞ্জেকশন দিয়ে লোকটির আত্মীয়দের সুভাষেন বলল, ভয়ের কিছু নেই, আজ এখানে থাক, ভালো বুঝলে কাল নিয়ে যেতে পারো। ঠিক তখনই গাড়িটা এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার এইচ.পি. রায়। ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডক্টর? যেটুকু জানে সেটুকু জানালো সুভাষেন। এই হয়েছে মুশকিল, ভদ্রলোক চাপা গলায় বললেন। সরি স্যার, বুঝতে পারলাম না, সুভাষেন বলল। এককালে এই লোকটাকে লেবাররা ভয় পেত, এখন দেশ স্বাধীন হওয়ার পরে সেই ভয়টা চলে গিয়েছে। কিরকম দেখলেন? দুটো সেলাই করতে হয়েছে, উন্ড খুব ডিপ নয়। সুভাষেন বলল, তবে এই ধরনের কেসের কথা থানায় জানানো উচিত। একটু ভেবে নিয়ে মিস্টার এইচ.পি. রায় বললেন, আপনি যা দেখেছেন তা এখন লিখে বড় সাহেবের কাছে পাঠিয়ে দিন। অ্যাকশন যা নেওয়ার তা উনি নেবেন। দ্রুত বেরিয়ে গাড়িতে উঠে বসলেন তিনি। নিজের চেয়ারে বসে কাগজ টেনে নিয়ে মাথা নাড়ল সুভাষেন। তারপর লিখতে শুরু করল। সকালে তৈরি হয়ে রাস্তায় পা রাখতেই কাঠের চাকার ঘর ঘর শব্দ কানে এলো। ডান দিকে মুখ ঘুরিয়ে সুভাষেন দেখতে পেল দুহাত দিয়ে যত জোরে ঠেলা সম্ভব তত জোরে কাঠের গাড়ির চাকা ঘুরিয়ে শুকরা এগিয়ে আসছে। সুভাষেন ওর জন্য অপেক্ষা করল। খুব প্রয়োজন না হলে একজন প্রতিবন্ধী তার সমস্ত শক্তি খরচ করে না। সামনে এসে শুকরা হাঁপাতে হাঁপাতে কিছু বলতে চেয়েও পারল না। সুভাষেন বলল, আস্তে, এত জোরে কেন এলে? একটু পরে কথা বলো। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিল শুকরা। তারপর বলল, ওরা বড় সাহেবকে মারবে বলে ঠিক করেছে। আচ্ছা, বড় সাহেব কি খারাপ মানুষ? অবাক হলো সুভাষেন। কারা মারবে ওকে? কাল রাত্রে দুজন বাঙালি এসে কুলি লাইনে মিটিং করেছে। তারা বলেছে যেসব সাহেব এখনো এদেশে আছে তারা খুব খারাপ মানুষ। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সব সাহেব তাদের দেশে চলে গিয়েছে, কিন্তু যারা খুব খারাপ তাদের নাকি ওদের সরকার দেশে ঢুকতে দেয়নি। সেই লোকগুলোর যাওয়ার জায়গা নেই বলে এখানে থেকে গিয়েছে। ওদের এখানে থাকতে দেয়া হবে না, একটানা বলে গেল শুকরা। এসব কথা তুমি কার কাছে শুনলে? কারো কাছে না, সবাই তো কাল রাত থেকেই বলছে। কয়েক সেকেন্ড চিন্তা করল সুভাষেন। শুক্রার কথা যদি সত্যি হয় তাহলে স্বাধীনতার এতদিন পরে কোনো রাজনৈতিক দল প্রচার পাওয়ার জন্য এই কাজটা করছে। সাধারণ মানুষকে উত্তেজিত করা কঠিন কাজ নয়। শুক্রা যা বলছে তা ম্যাকফারসন সাহেবকে জানানো দরকার। সে বলল, তুমি খুব ভালো কাজ করেছো শুক্রা। যারা স্বাধীনতার পরেও থেকে গিয়েছেন তাদের সবাই খারাপ মানুষ নন। এই দেশের যারা মানুষ তাদের মধ্যে খারাপ মানুষের সংখ্যা বোধহয় কম নয়। সে একটু থেমে জিজ্ঞেস করলো, তুমি কি এখন বাস স্টপে যাবে? হ্যাঁ ম্যাম সাহেব, বলে কাঠের চাকার গাড়ি ঘুরিয়ে ফিরে গেল শুক্রা। হাসপাতালের সামনে এসে থমকে গেল সুভাষেন। সেই সকালবেলা এই সকালবেলাতেই কয়েকজন লোক মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ওরা সরে গেল। সিঁড়িতে পা দিতেই ভিতরে নৃপেন হালদার দৌড়ে এলো। ম্যাডাম, আর একটু হলে সর্বনাশ হয়ে যেত। কি হয়েছে? ভোরের দিকে সবাই যখন ঘুমোচ্ছে তখন বোধহয় ওরা মার্ডার করতে এসেছিল, কিন্তু চৌকিদার জেগে ওঠায় পুরোটা পারেনি। কি বলছেন আপনি? কাকে মার্ডার করতে কারা এসেছিল? সোমরা সর্দারকে মার্ডার করতে এসেছিল, পারেনি। কে বা কারা এসেছিল তা দেখতে পায়নি চৌকিদার।
দৌড়ে ভিতরে ঢুকে সোমরা সর্দারের বেডের পাশে চলে এলো সুভাষ সেন। পিছন পিছন নৃপেন হালদার। নার্সরা কেউ ধারে কাছে নেই। সোমরা সর্দার চিত হয়ে শুয়ে আছে। গতকাল ওর মাথার একটা দিক ব্যান্ডেজের আড়ালে ছিল, এখন দুটো দিকই, এবং সেটা অদক্ষ হাতে বাঁধা বলে মুখের অর্ধেকটা দেখা যাচ্ছে না। সোমরা সর্দারের হাত তুলে পালস দেখল সুভাষ সেন। তারপর নৃপেন হালদারকে জিজ্ঞেস করলো, কেউ মাথায় মেরেছে? মাথা ফাটানোর প্ল্যান ছিল, পারেনি, নৃপেন হালদার বলল। ব্যান্ডেজটা দ্রুত খুলে ফেলল সুভাষ সেন। খুলতেই চোখ মেলল সোমরা সর্দার। সুভাষ সেনকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। সুভাষ সেন বলল, চুপ করুন, কাঁদলেই এখন ভালো হয়ে যাবেন না। শোনা মাত্র সোমরা সর্দার মুখ বন্ধ করল। তুলো সরিয়ে পরীক্ষা করে দেখল সুভাষ সেন। বলল, এ তো দেখছি মশা মারতে কামান দেখেছেন। এতখানি জায়গা জুড়ে ব্যান্ডেজ বাঁধার কি দরকার ছিল? অদ্ভুত। ম্যাডাম, আমি ভাবলাম বেশি বড় ব্যান্ডেজ দেখলে লোকটা বেশি সিম্প্যাথি পাবে, তাই। নৃপেন হালদার বলল, অনেকখানি কেটে গিয়েছে, গভীর ক্ষত হয়নি। নতুন করে ব্যান্ডেজ বেঁধে সুভাষ সেন সোমরা সর্দারকে জিজ্ঞেস করলো, যারা এসেছিল তাদের চিনতে পেরেছেন? মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বলল সোমরা সর্দার। কারা? কি নাম? নাম বলবো না, বললে আমাকে খুন করে ফেলবে, কোঁকিয়ে উঠল লোকটা। নিজের ঘরে যেতে যেতে সুভাষ সেন নৃপেন হালদারকে বলল, চৌকিদারকে নিয়ে আমার ঘরে এখনই আসুন। ততক্ষণে নার্স কমলা পাত্র এসে গিয়েছে। হাত নেড়ে বলল, ধর্মের কল বাতাসে নড়বেই। এতকাল শুধু শত্রুর পরে শত্রু তৈরি করে গিয়েছে, এখন তার ফল তো পাবেই। কপাল ভালো তাই বেঁচে গিয়েছে। সুভাষ সেন ধমক দিল, কি যাতা বলছো? মানছি বলা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি জানেন না, অত্যন্ত বদলোক ওটা। এতকাল সাহেবদের পা চাটা বলে সবাই ওকে ভয় পেত। কত যুবতী মেয়ের সর্বনাশ করেছে তার হিসেব নেই। হা হয়ে গেল সুভাষ সেন। ওই লোকটা? হ্যাঁ, মাথা নাড়ল কমলা পাত্র। দেখতে শুনতে ভালো হলে টোপ ফেলত, আবার ভয় দেখিয়ে সাহেবদের কাছে পাঠিয়ে দিত। সাহেবদের কাছে? মাথা নেড়ে হ্যাঁ বলল কমলা পাত্র। এই ব্যাপারে সাদা চামড়া আর কালো চামড়ার সাহেবদের কোনো পার্থক্য নেই, সব এক। পিছন থেকে নৃপেন হালদারের গলা ভেসে এলো, আহ, এটা ঠিক হচ্ছে না, সব সাহেব এক নয়। সঙ্গে সঙ্গে কমলাপাত্র কপালে আঙুল ছোঁয়ালো। আমি কি তাই বলেছি? আমাদের বড় সাহেব হলেন দেবতা, তার পায়ের নখের যোগ্য ওরা নয়। সুভাষ সেন বলল, ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। কমলাপাত্র চলে গেলে সুভাষ সেন জিজ্ঞেস করল, আচ্ছা নৃপেন বাবু, এই হাসপাতালে যে কেউ ঢুকে যা খুশি করে যেতে পারে, কেউ দেখার জন্য থাকে না? নৃপেন হালদার চৌকিদারের দিকে তাকালো। সত্যি কথা বল, ডিউটির সময় কেন ঘুমোচ্ছিলি বল? লোকটি হাত জোড় করল। আমি ঘুমোইনি ম্যাম সাহেব, বাথরুমে গিয়েছিলাম, একটু দেরি হয়েছিল। দরজা থেকে দেখি একটা লোক আর একটা লোককে বলছে তাড়াতাড়ি পালিয়ে আসতে। তখনই পেশেন্টের চিৎকার শুনতে পেলাম, আর ওরা পালিয়ে গেল। নৃপেন হালদার মুখ বেঁকালো। পালিয়ে গেল আর তুই ড্যাব ড্যাব করে সেটা দেখলি? ধরতে পারলি না? আমি খালি হাতে কি করে ধরবো? চিৎকার করেছিলাম বলে খতম করার সময় পাইনি। আমার দোষ কোথায়? যারা এসেছিল তাদের তুমি চেনো? লোকটা একটু ভাবল, তারপর মাথা নেড়ে না বলল। নৃপেন হালদার খিচিয়ে উঠল, মিথ্যে কথা বলছে, ও নিশ্চয়ই চেনে, প্রাণের ভয়ে সত্যি কথা বলতে সাহস পাচ্ছে না। নৃপেন হালদারের দিকে তাকালো সুভাষ সেন। ব্যাপারটা বড় সাহেবকে জানিয়েছেন নাকি এখনো সময় পাননি? কি করে জানাবো, সাহেব তো নেই। নেই মানে? বড় সাহেব আজ ভোরবেলায় শিলিগুড়িতে গিয়েছেন। ও, কিন্তু এই লোকটা তো খুন হয়ে যেতে পারত, পুলিশকে জানানো দরকার। খুন করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনি একটু খেয়াল রাখুন, আমি অফিস থেকে ঘুরে আসছি। সুভাষ সেন ঘর থেকে বেরিয়ে গেল। ওদিকে চায়ের ফ্যাক্টরি চলছে, এদিকে অফিসের কাজ শুরু হয়ে গিয়েছে। নদীর শাখার উপর কয়েক সেকেন্ড দাঁড়ালো সুভাষ সেন। তীব্র স্রোত বিদ্যুৎ তৈরির জন্য এগিয়ে চলেছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ঘরের দরজায় শব্দ করতেই তিনি বললেন, কাম ইন। দরজা ঠেলে ভিতরে পা দিতে মিস্টার এইচপি রায় হাসি মুখে বললেন, হোয়াট আ সারপ্রাইজ, গুড মর্নিং, আসুন বসুন। মাথা নেড়ে উল্টো দিকের চেয়ারে বসল সুভাষ সেন। মিস্টার এইচপি রায় আবার হাসলেন, বলুন।
আজ ভোরের দিকে হাসপাতালে একটা খুনের চেষ্টা হয়েছিল। খবরটা কি আপনি পেয়েছেন? সুভাষেন জিজ্ঞেস করল। ও হ্যাঁ, শুনেছি। তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিস্টার এইচপি রায় বললেন, বড় সাহেব শেষ রাতে শিলিগুড়ি গিয়েছেন। বুঝতেই পারছেন বাগান হাত বদল হবে, তিনিও চলে যাবেন। তাই তার ইন্টারেস্ট কমে যাওয়া খুবই স্বাভাবিক। উনি ফিরে এলে সব শুনে যা ভালো মনে করবেন তাই করবেন। কিন্তু এটা তো হাসপাতালে ঢুকে খুন করার চেষ্টা, ভয়ঙ্কর অপরাধ। বড় সাহেবের অ্যাবসেন্সে আপনি পুলিশকে ব্যাপারটা জানাবেন না? সুভাষ সেন অবাক হয়ে প্রশ্ন করল। দেখুন, আপনি চা ইন্ডাস্ট্রিতে প্রথম চাকরি করতে এসেছেন, তাই চায়ের অনেক নিয়ম জানেন না। সিভিলিয়ানদের সঙ্গে চা কোম্পানির কর্মচারীদের অনেক পার্থক্য আছে। এতদিন এখানকার আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল ব্যবস্থা নেয়ার, এবং তার জন্য পুলিশকে পরে জানিয়ে দিলেই হতো। এই যে লোকটা সোমরা ওরাও এককালে কোম্পানির কাছে গোপন খবর এনে দিত ঠিকই, কিন্তু সেটা তো বৈধ কাজ ছিল না। স্বাধীনতার পর তো ভারতবর্ষের নাগরিকরা ওকে ব্রিটিশদের দালাল ভাবতেই পারে। আপনি বলছেন কেউ বা কারা হাসপাতালে ঢুকে ওকে দালালের জন্য খুন করতে এসেছিল। উল্টো দিকে অনেকেই বলবে যারা কাজটা করতে এসেছিল তারা সাচ্চা দেশপ্রেমিক। ডক্টর সেন, এখন পরিবর্তনের সময়। অনেক ঘটনা এমন ঘটবে যার যথার্থতা নির্ধারণ করা সহজ নয়। কাল যারা কাজটা করতে এসেছিল তাদের কি বলা হবে, খুনি না দেশপ্রেমিক? ক্ষুদিরামকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। এখন তিনি বেঁচে থাকলে পাবলিক তাকে বীরের সম্মান দিত। মাথা নাড়লেন ভদ্রলোক। তাই বলছি, আপনি আপনার কাজ করে যান। বড় সাহেব ফিরে এসে কি সিদ্ধান্ত নেবেন সেটা তাকেই ঠিক করতে দিন। আর কিছু? উঠে দাঁড়ালো সুভাষেন। মাথা নেড়ে বলল, না, আমি আসছি। নিশ্চয়ই। ডক্টর সেন, আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়। একটা কথা বলছি, যদি কিছু মনে না করেন। আপনি ডাক্তার, আপনার কি কাজ তা আমাকে বলে দিতে হবে না। সেই কাজটার বাইরে কি করা উচিত তা নিয়ে মাথা ঘামাবেন না। হাসলেন মিস্টার এইচপি রায়। বাইরে বেরিয়ে এলো সুভাষেন। আজ হাসপাতালের আউটডোরে রোগীর সংখ্যা খুব কম। নতুন নিয়ম যারা জানে না তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে, অথবা কাগজ তৈরি করিয়ে আনতে অনেক সময় লাগায় কাজের চাপ কমে গিয়েছে। শিলিগুড়ি থেকে আসা ওষুধের স্যাম্পল নিয়ে নৃপেন হালদার ঘরে ঢুকে বলল, মজার ব্যাপার দেখুন। কি ব্যাপার? চোখ তুলল সুভাষেন। এই যে ওষুধ এসেছে তাদের বেশ কয়েকটার আয়ু মাত্র মাসখানেক। বুঝলাম না। দেখুন ম্যাডাম, এক্সপায়ারি ডেট লক্ষ্য করুন। সুভাষেন বোতলটা হাতে নিয়ে দেখলো এক্সপায়ারি ডেট শেষ হতে আর 19 দিন বাকি আছে। তার মুখ থেকে শব্দটা ছিটকে বের হলো, হে কি? তবে দেখুন, নৃপেন হালদার বলল, এখানে বেশি দাম নিচ্ছে বলে বড় সাহেব এত ওষুধ শিলিগুড়ি থেকে আনালেন। কি লাভ হলো? আগামী 19 দিনে তো এর অর্ধেকও ফুরোবে না। তারপর ডেট পেরিয়ে যাওয়া ওষুধ কি পেশেন্টকে দেয়া যাবে? না, গম্ভীর গলায় বলল সুভাষেন। তাহলে দেখুন সস্তার দুরবস্থা। এই ওষুধগুলো ফেলে দিতে হবে। শুনেছি ডেট পার হয়ে যাওয়া ওষুধ খেয়ে মানুষ মারাও যেতে পারে। নৃপেনবাবু, আপনি আজই এই ওষুধগুলো নিয়ে শিলিগুড়িতে যান। যাদের কাছ থেকে ওষুধ কেনা হয়েছে তাদেরকে বলুন কয়েক মাস পরের এক্সপায়ারি ডেটের ওষুধ দিতে। ওরা কি না দেখে ওষুধগুলো বিক্রি করলো? না ম্যাডাম, জেনে শুনেই দিয়েছে। আমরা নিয়ে এলে যে বদনাম হতো তা বড় সাহেবের ক্ষেত্রে হবে না। এই যা। কিন্তু আমি আজ যাব কি করে? অবাক হয়ে নৃপেন হালদারের দিকে তাকালো সুভাষেন। কেন, কি সমস্যা? ম্যাডাম, আমার অনলি ওয়াইফ ইজ গোয়িং টু বি আ মাদার। যদিও সেকেন্ড টাইম, তবু আমি না থাকলে অত নার্ভাস হয়ে যায় যে কি বলবো। শিলিগুড়ি যেতে আসতে তো সন্ধে হয়ে যাবেই, তার মধ্যে কিছু হয়ে গেলে বুঝতেই পারছেন। নৃপেন হালদার হাত জোড় করে বলল, আপনার স্ত্রীর এক্সপেক্টিং ডেলিভারি ডেট কবে? তার উপর ভরসা করা মুশকিল। গতবার, মানে ওর প্রথমবার আগের ডাক্তারবাবু হিসেব করে যে ডেট দিয়েছিলেন তার 1 মাস আগেই হয়ে গিয়েছিল। মাথা নাড়ল নৃপেন হালদার। এই বয়সে বউ চলে গেলে আমার কি অবস্থা হবে? 6টা শিশুকে সামলাবো কি করে? 6টা মানে? এই বললেন আপনার স্ত্রীর দ্বিতীয় সন্তান হবে? হ্যাঁ ম্যাডাম, প্রথম স্ত্রী গত হওয়ার পরে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। খুব দরিদ্র পরিবারের পিতৃমাতৃহীনা মেয়ে বলে বিয়ে করতে পেরেছিলাম। শিলিগুড়িতে ওষুধ আনতে গিয়ে যদি বিপদ ঘটে যায় তাহলে অতগুলো শিশুকে নিয়ে আমি পাগল হয়ে যাব যে।
সুভাষেন কয়েক সেকেন্ড কথা বলতে পারল না। এই শার্টের কাছাকাছি শীর্ণ লোকটি একটার পর একটা সন্তানের বাবা হয়ে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে সে বলল, ঠিক আছে যান, আমি ভেবে দেখছি কি করা যায়, কিন্তু আপনি কাজটা ঠিক করেননি। কোন কাজটা ম্যাডাম? আপনি বুঝতে পারছেন না? গম্ভীর মুখে তাকালো সুভাষেন। ও হ্যাঁ, বুঝেছি। আমি স্বেচ্ছায় করিনি, আমার মায়ের চাপে করেছি। তার মানে? মা বলেন এরা বড় হয়ে অন্যের সংসারে বিয়ের পরে চলে যাবে, তোর বাপ ঠাকুরদার বংশ রক্ষা করবে কে? ওই বংশ রক্ষার তাগিদেই, জানি কাজটা অন্যায়, তবু জেনে শুনে বিষ পান করে গিয়েছি। তার মানে আপনার সব সন্তানই মেয়ে? হ্যাঁ ম্যাডাম, একটা যদি ছেলে হতো তাহলে কবে থেমে যেতাম। নৃপেন হালদার মাথা নাড়ল। তাছাড়া সত্যি বলছি, একটা লোভও হলো। কিসের লোভ? শুনেছি মায়ের অষ্টম গর্ভের সন্তান নাকি খুব ভাগ্যবান হয়, তার অর্থ যশ প্রতিপত্তির সীমা থাকে না। সেরকম সন্তানের বাবা হওয়ার একটা লোভ যে আমার ছিল না, তা বলি কি করে? নৃপেন হালদার বলল, আচ্ছা আসি। হাসি হাসি মুখে লোকটা যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছে, তখন সুভাষেন তাকে ডাকল। শুনুন। বলুন ম্যাডাম। নৃপেন হালদার ঘুরে দাঁড়ালো। আপনার স্ত্রীকে আমার কোয়ার্টার্সে রেখে আপনি শিলিগুড়িতে গিয়ে ওষুধ নিয়ে আসুন। ওর যাতে কোনো অসুবিধা না হয় তা আমি দেখব। সুভাষেন গম্ভীর গলায় বলল। সর্বনাশ! কথাটা উচ্চারণ করে জিভ বের করল নৃপেন হালদার। কি হলো? আপনি পাগল হয়ে যাবেন ম্যাডাম। তার মানে? তাকে তো একা রাখা যাবে না, সব কটা বাচ্চা পিছন পিছন আসবে। আর বললে বিশ্বাস করবেন না, প্রত্যেকটার পিছনে বাদরের হাড় বসানো। সব লণ্ডভণ্ড করে দেবে। পাগল হয়ে যাবেন। কথাগুলো বলে ঢোক গিলল নৃপেন হালদার। আমি একটা কথা বলি ম্যাডাম। কি কথা? এবার সময় কম, মালিকানা নিয়ে গোলমালও চলছে। তাই বলি কি, যে ওষুধগুলো কদিন পরে ডেট পেরিয়ে যাবে, সেগুলো না হয় শিবদাসপুর কায়স্থকে বলি ফেরত নিয়ে কয়েক মাস পরের এক্সপায়ারি ডেটের ওষুধ দিতে। নৃপেন হালদার বলল। ওর ইন্টারেস্ট কি? একই জায়গায় থাকি, এই উপকারটা যদি করে তাহলে আপনি যদি ওকে কিছু পাইয়ে দেন, এই আর কি। বুঝলাম না ম্যাডাম, কিছুদিন পরে তো সব ওষুধ ফেলে দিতেই হবে। ধরে নিন 4 ভাগের 1 ভাগ ওষুধ ফেলে দিচ্ছি। শিবদাসপুর কায়স্থ আমাদের 3 ভাগ ডেট পাল্টানো ওষুধ দিয়ে ওই 1 ভাগ নিয়ে যা ইচ্ছে তাই করলে আমাদের তো বেশি ক্ষতি হবে না। নৃপেন হালদার বলল। বুঝলাম, এই 4 ভাগের 1 ভাগ ওষুধ উনি অন্য জায়গায় বিক্রি করবেন, তাই তো? আপনার কি মনে হচ্ছে না কাজটা ভয়ঙ্কর অন্যায়? সুভাষেন বলল, আপনি এখন যেতে পারেন, আমি ভেবে দেখি। দুপুরে কোয়ার্টার্সে এসে স্নান খাওয়া করে আবার হাসপাতালে ফিরে যায় সুভাষেন। চা বাগানের চাকরিতে এটাই নিয়মে দাঁড়িয়েছে। দুপুরের এই সময়টা ফ্যাক্টরি, অফিস, হাসপাতাল চত্বর মোটামুটি শুনশান থাকে। খেতে বসেছিল সুভাষেন। বাইরে থেকে উত্তেজিত গলার স্বরে কেউ ডাকল, মেম সাহেব, মেম সাহেব। এতোয়ারি খাবার দিচ্ছিল। সুভাষেন বলল, কি ব্যাপার দেখো তো। এতোয়ারি যাওয়ার আগে মাংরা ভিতর থেকে এসে বাইরে চলে গেল, কিন্তু ফিরে এলো খুব দ্রুত। মেম সাহেব, ও মরে গিয়েছে। কপালে ভাঁজ পড়ল সুভাষেনের। কে মারা গিয়েছে? সোমরা ওরাও। সে কি? উঠে দাঁড়ালো সুভাষেন। কে এসেছে? ওর ছেলে আর বউ। হাত ধুয়ে দ্রুত বাইরে চলে এলো সুভাষেন। ছোটখাটো মধ্যবয়সিনী মদেশীয় নারী তাকে দেখা মাত্র হাউমাউ করে কেঁদে উঠল। মেরে ফেলেছে, আমার স্বামীকে মেরে ফেলেছে দিদি। পাশে দাঁড়ানো একটি অল্প বয়সী মেয়ের চোখে হাত রেখে কাঁদছেন। মাংরা বলল, মেম সাহেব, এ হলো সোমরা ওরাওয়ের বউ আর মেয়ে। ওরা বলছে সোমরা ওরাওকে একটু আগে কেউ এসে খুন করে গিয়েছে। কথাগুলো শোনা মাত্র সুভাষেন হাসপাতালের দিকে দৌড়ালো। পুলিশ এলো বিকেলবেলায়। সাব ইন্সপেক্টর বললেন, কাজটা কে করতে পারে? আপনারা কাকে সন্দেহ করছেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা খবর পাওয়ার পর থেকেই ছিলেন। বললেন, কারো সামনে ঘটনাটা ঘটেনি, তাই কে করেছে বলা মুশকিল। সাব ইন্সপেক্টর বললেন, খুব মুশকিল হলো। সুভাষেন জিজ্ঞেস করল, এ কথা কেন বলছেন? এখন যা ডামাডোলের বাজার, তাতে সঠিক খবর না পেলে কোনো কেস সলভ করা মুশকিল। এই লোকটির বডি আজ নিয়ে গিয়ে কাল জলপাইগুড়িতে পাঠাতে হবে পোস্টমর্টেমের জন্য। কবে সেটা করবে তা বলা সম্ভব নয়। তারপরে ওই বডি এখানে ফেরত নিয়ে আসার ঝামেলাও আছে।
আসামিকে যদি না জানা যায় তাহলে কেউ ধরা পড়বে না। তাহলে এত ঝামেলা করে কি লাভ? সাব ইন্সপেক্টর বললেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, তাহলে কি করা যায়? আপনাদের বড় সাহেব তো নেই। না, আজ রাত্রে এসে যাবেন, সুভাষ সেন বলল। এমনিতে থানায় না গিয়ে বডি ফেলে রাখতে হবে। কাল সকালের আগে তো জলপাইগুড়িতে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া যাবে না। তার চাইতে আপনারা এখানেই রেখে দিন। যা সিদ্ধান্ত নেয়ার কাল নেওয়া যাবে, সাব ইন্সপেক্টর বললেন। যা সিদ্ধান্ত নেয়ার মানে? সুভাষ সেন জিজ্ঞেস করল। আপনাদের বড় সাহেব যদি ওর পরিবারের সঙ্গে কথা বলে বোঝেন ওরা টানাহেঁচড়া করতে চাইছে না, তাহলে আর জলপাইগুড়িতে নিয়ে কি লাভ? কি জাত? প্রশ্নটা সাব ইন্সপেক্টর ডান দিকে দাঁড়ানো হাসপাতালের কর্মচারীদের করলেন। নৃপেন হালদার বলল, মনে হয় খ্রিস্টান। সাব ইন্সপেক্টর বললেন, মনে হলে চলবে না, শিওর হয়ে বলুন। নৃপেন হালদার চিৎকার করলো, এই, তোরা কি খ্রিস্টান? খানিকটা দূরে অন্যদের সঙ্গে বসে থাকা মা এবং মেয়ে দুজনেই মাথা নেড়ে নিঃশব্দে জানালো তারা খ্রিস্টান। সাব ইন্সপেক্টর মন্তব্য করলেন, হিন্দু হলে সমস্যা হতো না, চুপচাপ পুড়িয়ে ফেললে সব চুকে যেত। এর ক্ষেত্রে তো চার্চকে জানাবে, ফাদার ঝামেলা করতে পারে। মিস্টার গুপ্তা, আপনারা বাগান থেকে ফাদারকে ম্যানেজ করতে পারবেন? আমি ঠিক, অবশ্য বড় সাহেব আসছেন, তার সঙ্গে কথা বলে দেখি। মাথা চুলকালেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাহলে যে যার কাজে যান। আচ্ছা, ওকে বেডে না রেখে অন্য কোথাও রাখুন। কোনো ছোট ঘর নেই? সাব ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। হ্যাঁ হ্যাঁ আছে, নৃপেন হালদার বলল। তাহলে সেখানেই রাখুন। সঙ্গে সঙ্গে মা এবং মেয়ে একসঙ্গে চিৎকার করে কেঁদে উঠল। সোমরাও রায়ের বউ ছুটে এলো সুভাষেনের সামনে। ওকে খুন করেছে দিদি, আমি এইখানে বসেছিলাম। ওর চিৎকার শুনে আমি উঠে দাঁড়াতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে চলে গেল। লোকটাকে তুমি চেনো? হ্যাঁ দিদি, আমি চিনি। ওর নাম নোয়াস। আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। এর আগে 3টে বিয়ে করেছে বলে আমার স্বামী রাজি হয়নি। তাছাড়া নোয়াস আমার স্বামীর বয়সী। কাঁদতে কাঁদতে বলল সোমরাও রাওয়ের বউ। সুভাষেন সাব ইন্সপেক্টরকে বলল, আপনি তো শুনলেন, স্পষ্ট অভিযোগ করছে কেউ ওর স্বামীকে খুন করেছে। এখন কি করবেন? ইন্সপেক্টর খুব বিরক্ত হলেন। তারপর জনতার দিকে তাকিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, নোয়াসকে, সামনে আয়। কেউ সাড়া দিল না। সোমরা ওরাওয়ের মেয়ে চিনচিনে গলায় বলল, ও পালিয়ে গিয়েছে। যাক চলে, পালিয়ে গেলে আমি কি করব? তারপর একটু চিন্তা করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তাকে সাব ইন্সপেক্টর বললেন, এই সোমরাও তো এতদিন আপনাদের খুব পেটোয়া ছিল। ওর পরিবারের জন্য তো আপনাদের কিছু করা উচিত। কি বলতে চাইছেন? মিস্টার গুপ্তা জিজ্ঞেস করলেন। ফ্যামিলিটা যাতে জলে ভেসে না যায় তার জন্য মেয়েটাকে একটা চাকরি দিন। কর্তব্যরত অবস্থায় বাপ মারা গেলে তো ছেলে বা মেয়ে চাকরি পায়। সোমরা ওরাও সারা জীবন আপনাদের ম্যানেজারদের অনেক সেবা করে গিয়েছে। এটা করে দিলে শোক ভুলতে সময় লাগবে না। নইলে সোমরার বডি পোস্টমর্টেম করিয়ে ফেরত আনতে আনতে ওর শরীর থেকে হাড় খসে পড়বে। ওসব না করে এখানেই ওর সৎকার করে ফেলো ওরা। খামোকা ব্যাপারটাকে জটিল করে কি লাভ? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা বললেন, ঠিক আছে, আপনি যা বললেন তা ম্যানেজার ফিরে এলে তাকে বলবো। সাব ইন্সপেক্টর হাত নাড়লেন। তাহলে ওই কথাই রইল। যাও, এখান থেকে সবাই চলে যাও। এই মেয়ে, তোর মাকে নিয়ে বাড়িতে যা, কাল আসবি। এই সময় সাইকেল চালিয়ে যাকে আসতে দেখা গেল তার পোশাক দেখে সাব ইন্সপেক্টর বললেন, মরেছে। ফাদার এখানে কেন? তারপর গলা তুলে বললেন, গুড আফটারনুন ফাদার। ভেরি স্যাড। ফাদার অফ দ্যাট লিটল গার্ল ইজ ডেড। সাইকেল থেকে নেমে ফাদার বললেন, আপনার বিরাট ভুল হলো অফিসার। সোমরাকে মার্ডার করা হয়েছে, স্বাভাবিক মৃত্যু নয়। ও, আপনিও জেনে গিয়েছেন? খুব হতাশ হলেন সাব ইন্সপেক্টর। খবরটা সবাই জেনে গিয়েছে। যারা খুন করেছে তারা একজন দালালকে শাস্তি দিয়েছে বলে আনন্দ করছিল। কিন্তু সাধারণ মানুষ তো খুনকে খুনই বোঝে। তারা লোক দুটোকে বেশ মারধর করে আপনাদের থানায় নিয়ে গিয়েছে, গম্ভীর গলায় বললেন ফাদার। সর্বনাশ! এরকম গর্দভ লোক হয়? ইস, কেস তো খুব জটিল হয়ে গেল। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তার দিকে তাকিয়ে সাব ইন্সপেক্টর বললেন, না, সমস্যা বাড়ল। ডেড বডি থানায় নিয়ে যেতে হবে। কাল পোস্টমর্টমের জন্য পাঠাবো। ঝামেলা এড়ানোর আর কোনো রাস্তা নেই। মাথা নেড়ে দূরে দাঁড়ানো সেপাই দুজনকে চেঁচিয়ে নির্দেশ দিলেন সোমরার ডেড বডি থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। ফাদার সোমরাও রাওয়ের বউ মেয়েকে সান্ত্বনা দিয়ে যখন আবার সাইকেলে উঠতে যাচ্ছিলেন, তখন সাব ইন্সপেক্টর এগিয়ে গেলেন।
সমস্যা বাড়ল ফাদার। কিরকম? কেউ তো মার্ডার করতে দেখেনি। যারা কাজটা করেছে তারা নিশ্চয়ই পরে অস্বীকার করবে। অস্বীকার করলে ওরা হয়তো ছাড়া পেয়ে যাবে। মাঝখান থেকে সোমরা ওরাও ডেড বডিতে পচন ধরবে। কেউ যদি খুন করে থাকে তাহলে প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করা আপনাদের কর্তব্য। আশা করি আপনারা কর্তব্যটা করবেন। ফাদার সাইকেল চালিয়ে চলে গেলেন। সুভাষেন দেখল সাব ইন্সপেক্টর খুব বিরক্ত হয়ে সোমরা ওরাওকে নিয়ে যাওয়ার তদারকি করছে। একটু পরে বাগানের পাতি তোলার লরিতে ডেড বডি তোলা হলে সুভাষেন দেখতে পেল সোমরা ওরাওয়ের স্ত্রী কন্যা তার সঙ্গে উঠে বসল। পুলিশ গাড়ি নিয়ে চলে গেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা মাথা নাড়লেন। ব্যাড লাক। সুভাষেন ঠিক বুঝতে পারছিল না উনি সোমরা ওরাওয়ের স্ত্রী মেয়ের ভাগ্যের কথা বললেন কিনা। মিস্টার ম্যাকফারসন কত রাতে ফিরেছিলেন সুভাষেন জানে না। সে এতোয়ারির কাছে খবর পেয়েছিল গতকাল বিকেল থেকে চা বাগানের এলাকার বাইরে, বিশেষ করে বাজার অঞ্চলে সন্ধ্যের পরেও জমায়েত হয়েছিল। ব্রিটিশদের একজন দালালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আনন্দে অনেকেই উল্লসিত হয়েছিল। তারা পুলিশের গাড়ি দেখতে পেয়ে অবশ্য চুপচাপ বাড়ি ফিরে গিয়েছিল। সকাল 7টায় বড় সাহেবের বাংলোর চৌকিদার এসে জানালো তার শরীর খারাপ, তাই এখনই ডাক্তার মেম সাহেবকে তলব দিয়েছেন। সুভাষেন অনুমান করল সকালে বেরিয়ে রাত্রে ফেরার ধকল থেকেই বোধহয় ভদ্রলোক অসুস্থ হয়েছেন। প্রাথমিক ওষুধের ব্যাগ, স্টেথো যে ব্যাগটায় থাকে সে দুটো লোকটার হাতে দিয়ে দ্রুত হেঁটে অফিস পেরিয়ে লোকটার পিছু পিছু পিছনের চা বাগানে ঢুকে পড়ল সুভাষেন। এদিকে তার আসার দরকার হয়নি বলে কখনো আসেনি। কোনো বাড়িঘর আশেপাশে নেই। তাদের বেড়া দেওয়া কম্পাউন্ডের মধ্যে সুন্দর বাগান। বাগানের গায়ে বড় সাহেবের কোয়ার্টার্স। ভদ্রলোক বারান্দার ইজি চেয়ারে বসেছিলেন। তাকে দেখে হেসে বললেন, গুড মর্নিং। তোমাকে কষ্ট দিলাম বলে দুঃখিত। গুড মর্নিং। কি হয়েছে আপনার? সুভাষেন জিজ্ঞেস করল। একটু প্রেশারটা চেক করো তো। তুমি কি মেশিনটা এনেছো? না, এখনই নিয়ে আসছি। ব্যস্ত হয়েও না, আমার কাছে রয়েছে। ম্যানেজার সাহেব আর্দালিকে আদেশ করতে সে নিয়ে এলো ভেতর থেকে। সুভাষেন প্রেশার মাপল, 190 আর 110। সে মাথা নাড়ল। বেশ বেশি, তাই তো? ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, এখন কয়েকদিন বাংলো থেকে বের হওয়া চলবে না। ওষুধ দিচ্ছি, নিয়ম করে খেয়ে 2 দিন একদম বেড রেস্ট নেবেন। সুভাষেনের কথা শুনে হাসলেন বড় সাহেব। অনেক ধন্যবাদ। আমি হাসপাতালে গিয়েই আপনাকে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। সুভাষেন উঠে দাঁড়ালো। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। সাধারণত আপনার প্রেশার কত থাকে? 150-90? নিচেরটা বেশ বেশি। ওষুধ খান? হ্যাঁ, কিন্তু কয়েকদিন খাওয়া হয়নি। বাহ, কিন্তু এত বাড়লো কেন? দেখো, আমি জানি আমাকে এই চা বাগান ছেড়ে চলে যেতে হবে, কিন্তু গতকাল শিলিগুড়িতে গিয়ে জানতে পারলাম দিন 4 মধ্যেই আমাকে কলকাতার হেড অফিসে রিপোর্ট করতে হবে। কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। পরাধীন কোনো দেশ স্বাধীনতা পাওয়ার পর মালিকানা হাত বদল হওয়া স্বাভাবিক ব্যাপার। আমি সেটা জানি, কিন্তু এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটবে এবং আমাকে চলে যেতে হবে তা ভাবিনি। যে খারাপ লাগাটা তৈরি হয়েছে সেটাই হয়তো শরীরে প্রভাব ফেলেছে। তার উপর শুনলাম সোমরা ওরাওকে হাসপাতালের মধ্যেই মার্ডার করা হয়েছে। লোকটা আমাকে গোপনে খবর এনে দিত। ওকে এই কাজে লাগিয়েছিল আমার একজন সিনিয়র ম্যানেজার। তখন তো ওরা জানতো না 47 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হবে। যাকগে, শুনলাম পুলিশ খুনিকে ধরার ব্যাপারে একটু আগ্রহ দেখায়নি। হঠাৎ এদেশের পুলিশও যেন স্বাধীনতা সংগ্রামী হয়ে গেল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমি কাল রাত্রে ফিরে এসেছি, খবরটা সবাই জানে। তবু ম্যানেজারদের কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি। বোধহয় ওরা জেনে গিয়েছে আমার এখানকার আয়ু শেষ হয়ে গিয়েছে। আপনি আর কথা বলবেন না, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। সুভাষেন বাংলো থেকে বেরিয়ে আসতেই দেখল 3জন সহকারী ম্যানেজার হাঁটতে হাঁটতে এদিকেই আসছেন। মিস্টার এইচপি রায় অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে কি, আপনি এখানে? ম্যানেজার সাহেব অসুস্থ, কল পেয়ে দেখতে এসেছিলাম। সে কি, কি হয়েছে? প্রচণ্ড প্রেশার বেড়ে গিয়েছে। আপনারা কি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ, উনি তো কাল এখানে ছিলেন না। আমার মনে হয় এখন ওকে বিরক্ত করা উচিত হবে না। খুবই অসুস্থ। আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে বিশ্রাম নিলে বিকেলে যদি কথা বলতে আসেন তাহলে ভালো হয়। সুভাষেন বলল। মিস্টার মিশ্র মাথা নাড়লেন। উনি ঠিকই বলছেন, আমাদের বিকেলে আসা উচিত।
ডক্টর, ভয়ের কিছু নেই তো? ওষুধ আর বিশ্রাম ওকে সুস্থ হতে সাহায্য করবে। মিস্টার এইচপি রায় বললেন, ঠিক আছে, বিকেলে না হয় আসা যাবে, কিন্তু উনি নর্মাল কথাবার্তা বলছেন তো? মাথা নাড়ল সুভাষ সেন, অনেকটা। ওরা একসঙ্গে অফিস পর্যন্ত এলো। সেখান থেকে অন্য ম্যানেজাররা তাদের কাজে চলে গেলে মিস্টার মিশ্র বললেন, ডক্টর সেন, যদি 2 মিনিট সময় দেন। নিশ্চয়ই, কিন্তু আমরা তো হাঁটতে হাঁটতেও কথা বলতে পারি। ম্যানেজার সাহেবের কাছে ওষুধটা যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যাবে ততই ওর মঙ্গল হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন মিস্টার মিশ্র। সুভাষেন লক্ষ্য করছিল ভদ্রলোক পাশে হাঁটলেও কথা বলছেন না। সে হেসে বলল, হ্যাঁ, কি যেন বলছিলেন? সেই রাতে আমার যে কি হয়েছিল আপনি প্লিজ মনে রাখবেন না? এই দেখুন, হ্যাঁ, একদম ভুলে গিয়েছিলাম, আপনি মনে করিয়ে দিলেন। থ্যাংক ইউ। এখন কেমন আছেন তাই বলুন, সুভাষেন জিজ্ঞেস করল। খুব খারাপ। চা বাগানের ভারতীয় মালিক আসছে। তাদের মর্জি মতো ঠিক করবে কোন ম্যানেজারকে রাখবে, কাকে সরাবে। তাছাড়া দীর্ঘকাল যে কোম্পানি কাজ করছে তাদের সঙ্গে কাজ করা এক কথা, আর যাদের অভিজ্ঞতা নেই, এ তো হবেই। ব্রিটিশরা থাকুক তা দেশের মানুষ চায় না। হাত বদলের সময় আগের মতো সবকিছু স্থির থাকবে তা আশা করা ঠিক নয়। আচ্ছা, হাত জোড় করল সুভাষেন। ওরা তখন হাসপাতালের সামনে পৌঁছে গিয়েছিল। থতমত হয়ে মিস্টার মিশ্র চারপাশে তাকিয়ে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, নমস্কার। কখন খেতে হবে বিশদে লিখে বড় সাহেবের কাছে পাঠিয়ে দিল সুভাষেন। এই সময় কম্পাউন্ডার নৃপেন হালদার ঘরে ঢুকে কপালে আঙুল ছুঁয়ে বলল, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। অবস্থা ভালো নয় নিশ্চয়ই শুনেছেন? না তো, কি ব্যাপার? কোন ব্যাপারটা যে আগে বলি। ম্যানেজারদের চোখে এখন সর্ষে ফুল। সবাই চাকরি যাওয়ার ভয়ে তটস্থ হয়ে আছেন। ব্যাপারটা তো বেঠিক নয়। একদিন সাহেবদের গোলামি করে এসেছেন যারা, তাদের ইন্ডিয়ান মালিকরা বিশ্বাস নাও করতে পারেন। তবে কিছু চা বাগান কোম্পানির ব্রিটিশ নাম ঠিক রেখে মালিকানা বদলাচ্ছে। তারা চাইবে আগের মতো চালচলন ঠিক রাখতে। আমাদের বড় সাহেব তো আজকালের মধ্যেই চলে যাচ্ছেন। কিছু বললেন? মানে? আপনি তো ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন কিছু বললেন? উনি অসুস্থ তাই দেখতে গিয়েছিলাম। ও হ্যাঁ, আপনার স্ত্রী কেমন আছে? ভালো, তবে সামনেই তো পূর্ণিমা, তার মধ্যেই হয়ে যাবে। আপনি এসব মানেন? মানব না? কি যে বলেন! অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে শরীরের ভিতরের জলে জোয়ার ভাটা খেলে তা তো জানেন। তারই প্রতিক্রিয়া আর কি। তবে হ্যাঁ, সত্যি কথা বলবো, বড় সাহেব সাদা চামড়ার মানুষ হলেও একদম অন্য ধরনের ছিলেন। কবে যাবেন বললেন? নৃপেন হালদার জিজ্ঞেস করল। এ ব্যাপারে কথা বলেননি। আরেকটা কি যেন বলতে চাইছিলেন? ও হ্যাঁ, ধর্মের কল বাতাসে নড়ে। বুঝলাম না। কাল মাঝরাত্রে পুলিশ এসে খুনিদের ধরে নিয়ে গিয়েছে। কোন খুনিদের? সোমরা ওরা ওকে যারা হাসপাতালের ভিতরে এসে খুন করেছিল। মনে হচ্ছিল চার্চ থেকে চাপ দিয়েছিল বলেই পুলিশ ধরল। এখন বোঝো, কাল বিকেলে বিজয় উৎসব করেছিল যারা, তাদের এখন দেখা পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, বড় সাহেবের প্রেশার খুব বেশি নয় তো? না। আচ্ছা নৃপেনবাবু, এই গোলমালে আপনার চাকরি যাওয়ার ভয় নেই? দুটো হাত এক করে নৃপেন হালদার বলল, গাছ না ভিজলে কি ঘাস ভেজে? আপনি কি বলতে চাইছেন সোজাসুজি বলুন। আগে আপনি আমার মাথার উপর আছেন, তেমন ঝড়ঝাপটা এলে তো আপনি নিশ্চয়ই আমাকে সামলাবেন। তবে ভয় হয়। নৃপেনবাবুর চোখ বন্ধ হলো। কিসের ভয়? আমার তো বয়স হচ্ছে। আরো কিছুদিন চাকরি না করলে বড় ছেলেটাকে কোনো চা বাগানে ঢোকাতে পারবো না। তখন এতগুলো মুখে অন্ন জোগাবে কে? নৃপেন হালদার বলল, ঠিক আছে যান, নিজের কাজ করুন। দুপুরে কোয়ার্টার্সে এসেছিল স্নান খাওয়ার জন্য। সবে সেসব ছেড়েছে, ঘরে ঢুকলো এতোয়ারি। হাত চাপা দিয়ে হাসি ঢাকছে। বিছানায় শরীর এলিয়েছিল সুভাষেন। জিজ্ঞেস করলো, কি হলো? এতোয়ারি মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, কোনোদিন ওরকম কথা শুনিনি আমি। ধানাই পানাই না করে কি হয়েছে তাই বল। ঢোক গিলল এতোয়ারি। তারপর বলল, হাসপাতালের চৌকিদার তোমাকে ডাকতে এসেছে। যা শুনলাম তা কোনোদিন শুনিনি। ইস! আহ! বিরক্ত হলো সুভাষেন। চৌকিদার বলছে এক্ষুনি হাসপাতালে যেতে। তখন থেকে কি হয়েছে বলছিস না? উঠে বসল সুভাষেন।
একটা বউ তার স্বামীকে ধরে হাসপাতালে নিয়ে এসেছে, সঙ্গে ওদের লাইনের কয়েকজন আছে। খুব কাঁদছে বউটা, স্বামীও কাঁদছে বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে এতোয়ারি বলল, ছেলেরা যেখান দিয়ে পেচ্ছাপ করে সেই জায়গাটা নাকি স্বামীটার পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। মেয়েটা যে কি বলছে তা প্রথমে বুঝতেই পারল না সুভাষেন। বিরক্ত হয়ে ধমকালো সে, কি যাতা বলছিস? দ্রুত মাথা নাড়ল মেয়েটা। ও তো তাই বলল। শোনার পরেও মাথায় ঢুকলো না সুভাষেনের। পুরুষলিঙ্গ কখনো পেটের ভিতরে ঢুকে যেতে পারে না, এমন উদ্ভট কথা কখনো শোনেনি সে। ডাক্তারি পড়ার সময় অধ্যাপকরা বলেননি অতীতে এরকম ব্যাপার ঘটেছিল। সে জিজ্ঞেস করলো, লোকটা কোথায়? হাসপাতালের সামনে, এতোয়ারি বলল। দ্রুত বাইরে বেরিয়ে আসতেই হাসপাতালের চৌকিদারকে দেখতে পেল সুভাষেন। তাকে দেখে কপালে হাত ছুঁয়ে লোকটা বলল, তাড়াতাড়ি চলুন মেম সাহেব। এর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। উৎসুক এতোয়ারি সব জেনে নিয়েই তার কাছে উগরে দিয়েছে। সে বলল, তুমি যাও, আমি যাচ্ছি। মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে পড়ল সুভাষেন। আকাশে হালকা মেঘ থাকায় রোদের তাপ নেই। হাঁটতে হাঁটতে সে ভাবছিল, এরকম ঘটনার কথা ডাক্তারি পড়ার সময় কোনো বইয়ে দূরের কথা অধ্যাপকদের মুখেও শোনেনি। বলা নেই কওয়া নেই, পুরুষের লিঙ্গ শরীরের ভিতরে ঢুকে যাবে কেন? মানুষ দূরের কথা, প্রাণীদের ক্ষেত্রেও এরকম ঘটনা কখনো ঘটেছে তা কোনো বইয়ে পড়েনি সে। হাসপাতালের কাছে এসে সে ভিড়টাকে দেখতে পেল। কয়েকটা গলা থেকে কান্না ভেসে এলেও বেশিরভাগই গম্ভীর হয়ে আছে। কয়েকজন দাঁত বের করে হাসছে। এই সময় সুভাষেন চিৎকারটা শুনতে পেল, ম্যাডাম, ম্যাডাম! সে মুখ ঘুরিয়ে দেখল নৃপেন হালদার দৌড়ে দৌড়ে আসছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে ভদ্রলোক বলল, আপনার যাওয়ার দরকার নেই, আমি দেখছি। আপনি দেখবেন? বিরক্ত হলো সুভাষেন। না মানে বেটা ছেলের ব্যাপার তো। আপনি ডাক্তার হলেও লেডিস তো খারাপ দেখাবে। আপনি ঘরে গিয়ে বসুন, আমি পরীক্ষা করে দেখে এসে আপনাকে রিপোর্ট করছি, নৃপেন হালদার বলল। মেনে নিল সুভাষেন, কিন্তু তাকে এগোতে দেখে কান্নাটা জোরালো হলো। সুভাষেন দেখল এক যুবককে আড়াল করে রয়েছে একটি মহিলা। দুজনেই আদিবাসী, দুজনেই চিৎকার করে কাঁদছে। পাশে দাঁড়ানো এক প্রৌঢ়া কাঁদতে কাঁদতে ছুটে এলো সুভাষেনের সামনে। ডাক্তার দিদি, বাঁচান, আপনার পায়ে পড়ি, আমার মেয়েকে বাঁচান। আপনার মেয়ের কি হয়েছে? অবাক হলো সুভাষেন। হয়নি, ও বিধবা হবে, এখনো বাচ্চা হয়নি, কি নিয়ে সারা জীবন থাকবে? কাঁদতে কাঁদতে বলে যাচ্ছিল প্রৌঢ়া। এই চুপ! নৃপেন হালদার পেছন থেকে ধমকে দিল। চুপ করো সবাই, ডাক্তার মেম সাহেবকে ভেতরে যেতে দাও। আমি আগে দেখি কি হয়েছে, কান্নার কিছু নেই। ডাক্তার মেম সাহেব ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, যেতে দাও ওকে। ঘরে গিয়ে বসা মাত্র নার্স কমলাপাত্র এসে চোখ ঘুরিয়ে বলল, শুনছেন কি কাণ্ড হয়েছে? আমার এত বয়স হলো এরকম ঘটনা কখনো শুনিনি। ছি ছি ছি! কার উদ্দেশ্যে ছি ছি বলা হলো? কলিকাল। কলিকালকে ম্যাডাম, ঘোর কলিকাল বলেই এমন ঘটনা ঘটছে। নইলে কেউ কখনো কোনোদিন শুনেছে ছেলেদের পেচ্ছাপের জায়গায় পেটের ভেতরে ঢুকে যাচ্ছে? রামায়ণ মহাভারতেও এরকম হয়েছে কিনা সন্দেহ। কমলাপাত্র বলল, আপনার কি মনে হয় চিমটে দিয়ে টেনে বের করা সম্ভব? মাথা নাড়ল সুভাষেন। নৃপেনবাবুকে ডাকুন তো। একটু যেন হতাশ হলো কমলাপাত্র, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। সুভাষেন ভেবে পাচ্ছিল না তার কি করা উচিত। ডাক্তার হওয়া সত্ত্বেও কোনো পুরুষের লিঙ্গ শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা দেখা তার পক্ষে অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার। এ কথা তার কলেজের অধ্যাপকদের বললে তারা কি তাকে উন্মাদ ভাববেন না? ম্যাডাম ডেকেছেন? নৃপেন হালদার ব্যস্ত হয়ে দরজায় এলো। ঠিক কি হয়েছে বলুন তো, জিজ্ঞেস করলো সুভাষেন। মুখ নিচু করলো নৃপেন হালদার। ম্যাডাম, আপনি একজন মহিলা, আপনাকে কি করে কথাগুলো বলি? আমি এখানে ডাক্তারি করতে এসেছি, এটা ভুলে যাবেন না। হকচকিয়ে গিয়েও সামলে নিল নৃপেন হালদার। বলল, ওরা বলছে লোকটির যা হচ্ছে তা আপনার মতো ভদ্রমহিলার পক্ষে দেখা দূরের কথা, শোনাও লজ্জার। আপনাকে আমার কথা ভাবতে হবে না, বলুন। আগে কি আর বলবো, বাপের জন্মেও এমন কথা শুনিনি। ভয়ঙ্কর কলিকাল আসছে ম্যাডাম, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে এমন হয়। মাথা নেড়ে চোখ বন্ধ করলো নৃপেন হালদার। আপনি এখান থেকে গিয়ে কোনো ক্লাস 4 স্টাফকে পাঠিয়ে দিন। বলছি ম্যাডাম, মানে ওই লোকটা
স্নান করতে গিয়ে দেখে ওর প্রস্রাবের জায়গা ছোট হয়ে গিয়েছে। প্রস্রাব করতে চেষ্টা করেও সক্ষম হয়নি। তখন চেঁচিয়ে বউকে ডাকে। বউ গিয়ে দেখে কেঁচো যেমন ধীরে ধীরে গর্তে ঢুকে যায়, তেমনি ওর স্বামীর প্রস্রাবের নল ভিতরে ঢুকে যাচ্ছে, অবশ্য খুবই ধীরে। সে চিৎকার করে স্বামীকে সতর্ক করলে লোকটা দুহাতে টেনে ধরে। এই অবস্থায় ওরা হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য। নৃপেনবাবু বলল, অসম্ভব, এরকম হতেই পারে না। মাথা নাড়ল সুভাষ সেন। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু কি বলবো ম্যাডাম, নিজের চোখেই তো দেখলাম 25-26 বছরের লোকটার প্রস্রাবের জায়গা 3 বছরের শিশুর মতো হয়ে গিয়েছে। এতক্ষণ ওর বউ 2 হাত দিয়ে টেনে ধরে রেখেছিল যাতে পুরোটা ভিতরে ঢুকে না যায়। এখন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। নৃপেনবাবু বলল, এরকম ব্যাপার সেই রামায়ণ মহাভারতের যুগেও হতো না। ওরা কোথায় এখন? সুভাষ সেন জিজ্ঞেস করল। বারান্দায়। ও দৃশ্য চোখে দেখা যাচ্ছে না ম্যাডাম। মাথা নাড়ল নৃপেন হালদার। লোকটাকে এখনই অ্যাডমিট করে নিন। ওর স্ত্রীকে সঙ্গে রাখবেন। আর যারা এসেছে তাদের হাসপাতালে ভিড় না বাড়িয়ে বাড়ি চলে যেতে বলুন। কেউ যেন হাসপাতালের বারান্দায় না থাকে। বেশ কড়া গলায় বলল সুভাষ সেন। নৃপেন হালদার চলে যাওয়ার পর মিনিট 3-4 বাইরে একটু চেঁচামেচি হলো। তারপর আর কিছু শোনা গেল না। সুভাষ সেন ঘর থেকে বেরিয়ে ওয়ার্ডে গিয়ে দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল। লোকটা শুয়ে আছে বিছানায়, গায়ের ওপর চাদর চাপা দেওয়া হয়েছে। নিচের দিক থেকে একটা সরু দড়ি টান টান হয়ে বেরিয়ে এসেছে, যার একদিকের প্রান্ত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে 18-19 বছরের এক আদিবাসী তরুণী। মেয়েটির মুখে চোখে ভয়ের ছাপ, কান্না জড়ানো গুনগুনানি বেরিয়ে আসছে গলা থেকে। লোকটা 2 হাতে মুখ ঢেকে বিছানায় পড়ে আছে। সুভাষ সেনকে দেখে 2 জন নার্স এবং নৃপেন হালদার ছুটে এলো। নৃপেন হালদার বলল, এর কোনো ওষুধ আছে কি না ডিএমও সাহেবকে ফোন করে জেনে নেবেন। উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে লোকটার হাত টেনে নিয়ে পালস দেখল সুভাষ সেন। বেশ বেশি। বুকে স্টেথো চেপে পরীক্ষা করে জিজ্ঞেস করলো, তোমার কি কষ্ট হচ্ছে? মাথা নেড়ে না বলল লোকটা। মাথা নাড়লে হবে না, মুখে বলো। আমি বরবাদ হয়ে গেলাম দিদি। এ কথা বলছো কেন? আমি আর পুরুষ থাকবো না, মেয়ে মানুষ হয়ে যাব। ওটা একটু একটু করে ঢুকে যাচ্ছে, আমি এখন কি করব? চিৎকার করে কেঁদে উঠল লোকটা। কখন থেকে তোমার এরকম মনে হচ্ছে? সকাল থেকে। সকালে যা ছিল এখন তার অর্ধেকেরও কম হয়ে গিয়েছে দিদি। একটু সরে এসে নৃপেন হালদারকে ইশারায় কাছে ডেকে সুভাষ সেন বলল, ওকে ঘুমের ইঞ্জেকশন দিন, 6-7 ঘন্টা ঘুমিয়ে থাক। ইঞ্জেকশন যে এরা নিতে চায় না। এখন নেবে, বলবেন ইঞ্জেকশন নিলে স্বাভাবিক হয়ে যাবে। ও ঘুমিয়ে পড়লে দড়ির প্রান্তে এপাশে বেঁধে বউটাকে আমার ঘরে নিয়ে আসবেন। নিজের ঘরের দিকে যেতেই গাড়ির আওয়াজ কানে এলো। সে বারান্দায় যেতেই দেখতে পেল ডেপুটি ম্যানেজার এইচপি রায় গাড়ি থেকে নেমে এলেন। কাছে এসে জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছে ডক্টর সেন? যা হয়েছে তা ডাক্তারি শাস্ত্রে আছে বলে শুনিনি। মনে হচ্ছে এটা এক ধরনের বাতিক। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সুভাষ সেন বলল, না না, ঝুঁকি নেবেন না। মনে হওয়ার উপর কিছু ঠিক করা ঠিক নয়। আপনি ওকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠিয়ে দিন। ভদ্রলোক একটু চিন্তা করলেন। দাঁড়ান, আমি ডিএমওর সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। ভদ্রলোক চলে গেলে নৃপেন হালদারের গলা কানে এলো, ম্যাডাম, ওকে এনেছি। ঘরে ঢুকে সুভাষ সেন দেখল সেই দড়ি ধরে থাকা মেয়েটি ঘোমটা টেনে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাষ সেন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? লক্ষ্মী। ও কি তোমার স্বামী? হ্যাঁ। মাথা নাড়ল মেয়েটি। তুমি আমাকে খুলে বলো তো কি করে এসব হলো? সুভাষ সেন জিজ্ঞেস করলো। লক্ষ্মী কথা বলতে গিয়ে নৃপেন হালদারের দিকে তাকিয়ে মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সুভাষ সেন বলল, কম্পাউন্ডার বাবু, আপনি প্লিজ একটু বাইরে যান, নইলে লক্ষ্মী কথা বলতে লজ্জা পাচ্ছে। নৃপেন বাবুর মুখ দেখে মনে হলো বাইরে যাওয়ার ইচ্ছে একটুও নেই। কিছু বলতে চেষ্টা করেও শেষ পর্যন্ত না বলে বাইরে বেরিয়ে গেল। সুভাষ সেন হাসল। এবার তুমি বলতে পারো। লক্ষ্মী মুখ তুলল, আমার একটাও বাচ্চা নেই। যদি স্বামী মেয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? আমাকে কাপড়ে আগুন লাগিয়ে পুড়ে মরতে হবে মেমসাব। তুমি এর আগে কখনো শুনেছো যে পুরুষ মানুষ মেয়ে হয়ে যাচ্ছে? মাথা নাড়ল লক্ষ্মী। না, আমিও শুনিনি। আমি কেন, পৃথিবীর কেউ এমন কথা শোনেনি। তোমরা মিছিমিছি ভয় পাচ্ছ, ওসব কিছুই হবে না। সুভাষ সেন বলল। দ্রুত মাথা নাড়ল লক্ষ্মী। না না, আমি নিজের চোখে দেখেছি, ওটা ভিতরে ঢুকে যাচ্ছে। দড়ি দিয়ে টেনে না রাখলে কখন ভিতরে ঢুকে যেত। আপনি আমাকে বাঁচান মেমসাব।
তুমি এসব ভেবো না, কিছুই হবে না তোমার স্বামীর। হবে? ও মেয়ে হয়ে গেলে ওর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে, আমি কোথায় যাব? আমার বাপের বাড়িও আমাকে ফেরত নেবে না। দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো লক্ষ্মী। সুভাষণ ভেবে পাচ্ছিল না কি করে মেয়েটাকে বোঝাবে। শেষ পর্যন্ত উঠে গিয়ে মেয়েটার কাঁধে হাত রেখে বলল, ওসব কিছুই হবে না। তোমার স্বামীকে সাহেব জলপাইগুড়ির হাসপাতালে পাঠাবেন। ওখানে অনেক বড় ডাক্তার আছেন। তোমার স্বামী ঠিক ভালো হয়ে যাবে। যাও, স্বামীর কাছে গিয়ে বসো, ওকে বলো মনে সাহস আনতে। যাও। হয়তো সুভাষণের গলার স্বরে অথবা স্পর্শে যেন একটু সাহস পেল। নার্স সন্ধ্যা সাহা দরজায় এসে দাঁড়িয়েছিল। সুভাষণ তাকে বলল, ওকে ওর স্বামীর কাছে নিয়ে যান, আর বোধহয় সারাদিন কিছু খায়নি, ওদের খাবারের ব্যবস্থা করুন। এ সময় চৌকিদার এসে দরজায় দাঁড়ালো। সন্ধ্যা সাহা মেয়েটিকে নিয়ে চলে গেলে চৌকিদার বলল, আপনাকে এখনই বড় সাহেব ডাকছেন। ওর বাংলো থেকে লোক এসেছে আপনাকে নিয়ে যেতে। নৃপেন হালদারকে ডেকে পাঠালো সুভাষণ। বলল, আমি বড় সাহেবের বাংলোয় যাচ্ছি, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তাই ডেকে পাঠিয়েছেন। মাথা নাড়ল নৃপেন হালদার। বুঝেছি, খবরটা ওর কানেও গিয়েছে। বাইরে গিয়ে দেখুন, খবরটা ছড়িয়ে পড়ায় লোকজন ভিড় করেছে হাসপাতালের সামনে। বাইরের গেট বন্ধ করে দিন। চৌকিদার, বড় সাহেবের লোকটাকে বলো অফিসের সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে। আমি পিছনের দরজা দিয়ে যাচ্ছি। সুভাষণ টেবিলে রাখা তার ওষুধের ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু এর ৩য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।